বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অসীম কৃপায় ভালো আছো, সুস্থ আছো। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলছো তো? আমরা যদি যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলি, তাহলে কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পৃথিবী থেকে বিলুপ্ত হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসও বাংলাদেশের মানুষের জীবনযাপনের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। বাংলাদেশের মানুষও দৈনন্দিন জীবনে যাপন করতে গিয়ে যথেষ্ট প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, কিন্তু প্রতিনিয়তই আবার তারা এসব প্রতিবন্ধকতা থেকে প্রতিহত করে তাদের জীবনের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরও কিন্তু সকল প্রতিকূলতাকে প্রতিহত করে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, যেন বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন তোমরা না হও। তোমাদের বড় ধরনের ক্ষতি যেন না হয় সে কথা চিন্তা করেই বাংলাদেশ সরকার কিন্তু অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম শুরু করেছে, যা আমাদের সুদক্ষ অধ্যক্ষ স্যারের নেতৃত্বে জিটকা খাজা রহমত কলেজে ইতিমধ্যেই শুরু হয়েছে, তোমরা জেনেছ। তারই ধারাবাহিকতায় আমি ফেরদাউসারা, প্রভাষক ইতিহাস বিভাগ, আজকে তোমাদের সাথে ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা এবং ফরাসি বিপ্লবে যে দার্শনিকদের ভূমিকা ছিল সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। আশা করছি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। প্রিয় শিক্ষার্থীরা, ফরাসি বিপ্লবের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ। ফরাসি বিপ্লব কিন্তু শুধু ইউরোপেই নয়, বিশ্ব সভ্যতার ইতিহাসে পরিবর্তনকারী একটি ঐতিহাসিক ঘটনা। এই বিপ্লবের নানা পরিকল্পনা, ঘটনা প্রবাহ, সংস্কার সাধন ইত্যাদি কিন্তু ফ্রান্সের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতিকে আধুনিকতায় উন্নীত করতে সক্ষম হয়েছে। ফ্রান্সে কিন্তু রাজতন্ত্র ছিল, তোমরা হয়তো জানো। এই রাজতন্ত্রকে ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সামন্ততন্ত্র প্রথাকে বিলুপ্ত করে পুঁজিবাদী অর্থনীতির প্রচলন হয়েছিল। এই পরিবর্তনগুলো কিন্তু ফ্রান্সের জনগণের মধ্যে ব্যাপক একটা আশার সঞ্চার করেছিল, তাদের মনের উপর যথেষ্ট প্রভাব ফেলেছিল। তাই এই বিপ্লবের গভীরতা, ব্যাপ্তি যথেষ্ট বিস্ময়কর। আজও পর্যন্ত দেখবে যে ফ্রান্সের এই বিপ্লব বা ফরাসি বিপ্লব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের জাতি সমূহের কাছে পঠন পাঠনের জন্য যথেষ্ট গুরুত্ব পেয়ে থাকে। শিক্ষার্থীরা, এই যে ফরাসি বিপ্লব সম্পর্কে আমরা বলছি, এটা কিন্তু হঠাৎ করে বা একদিনে ঘটেনি। ফরাসি যে পুরাতন সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থাই এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ফ্রান্সের পুরাতন সমাজ ব্যবস্থা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ভাগ্যের উন্নয়ন তা করতে কিন্তু ব্যর্থ হয়েছে, বরং দারিদ্রতা, হতাশা, শোষণ, নির্যাতনেই সংখ্যাগরিষ্ঠ মানুষ নিমজ্জিত ছিল। অপরপক্ষে যে সামন্ত প্রথা ছিল, সামন্ত প্রথা কিন্তু মানুষের মধ্যে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি, বরং দিয়েছে শোষণ, নির্যাতন, হতাশা, দারিদ্রতা ইত্যাদি। ফলে কি হয়েছে? ফলে কিন্তু ফ্রান্সের অর্থনীতি পঙ্গু হতে শুরু করেছে। এই অবস্থায় ফ্রান্সের দার্শনিক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিকগণ কিন্তু ফ্রান্সের জনগণকে উজ্জীবিত করার জন্য তাদের লেখনী চালিয়ে যাচ্ছিল। ফ্রান্সের আরেকটি প্রথা ছিল গির্জা ভিত্তিক জনকল্যাণ করার প্রচেষ্টা। এই প্রচেষ্টাও কিন্তু ব্যর্থ হয়েছিল, কারণ এই সবগুলোই কিন্তু ছিল পুরাতন রাজনৈতিক, সমাজ এবং দৃষ্টিভঙ্গি। এই বিপ্লব এই সব কিছুতেই পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এই পরিবর্তনগুলো তাহলে কিভাবে এসেছে এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে ফ্রান্সের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি এবং বিপ্লবে যে নতুন ধারা উন্মোচিত হয়েছিল কিভাবে হয়েছিল, এগুলো জানলেই আমরা ফ্রান্সের বিপ্লব এবং বিপ্লব পরবর্তী যে পরিবর্তনগুলো এসেছিল কিভাবে এসেছিল আমরা জানতে পারবো। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা জানার চেষ্টা করি। প্রথমে আমরা সামাজিক অবস্থাটা জানার চেষ্টা করব। সামাজিক অবস্থা কেমন ছিল?
ফ্রান্স তথা ইউরোপের সমাজ ব্যবস্থাকে পূর্বতন সমাজ ব্যবস্থা বলা হতো। ফরাসি বিপ্লব কিন্তু এই সকল কিছুতেই আধুনিকতায় উন্নীত করতে যথেষ্ট ভূমিকা রেখেছিল। ফ্রান্সের পূর্বতন সমাজ ব্যবস্থায় প্রধানত 3 ধরনের সম্প্রদায় ছিল, কেমন? অভিজাত সম্প্রদায়, যাজক সম্প্রদায় এবং কৃষক, শ্রমিক, বুর্জুয়া, বণিক, শিক্ষক এবং অন্যান্য গোষ্ঠীদের নিয়ে 3য় সম্প্রদায় ছিল। মজার ব্যাপার হচ্ছে ফ্রান্সের কিন্তু 96% লোকই ছিল 3য় সম্প্রদায়ভুক্ত, অথচ আর 4% মাত্র 4% লোক ছিল যাজক বা অভিজাত সম্প্রদায়ভুক্ত। অথচ যাজক এবং অভিজাতরাই কিন্তু ফ্রান্সের সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করত এবং তাদেরকে কোনো ধরনের কর প্রদান করতে হতো না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ, সামরিক, প্রশাসনিক পরিচালনা, বিচার বিভাগ, রাজস্ব ব্যবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অভিজাতদের গভীর যোগাযোগ ছিল এবং বেশ দাপটও ছিল। তো তাই অভিজাতদের বলা হতো অধিকার প্রাপ্ত শ্রেণী এবং 3য় সম্প্রদায় যারা 96% ছিল ফ্রান্সে, তাদেরকে বলা হতো অধিকারহীন ভুক্ত শ্রেণী। আচ্ছা, ফ্রান্স পূর্ববর্তী সমাজে যাজকদের সংখ্যা কত ছিল আমরা দেখি। ফ্রান্স পূর্ববর্তী সমাজে যাজকদের সংখ্যা ছিল 1,30,000 এবং অভিজাত এবং তাদের যে পরিবার ছিল তাদের সংখ্যা ছিল 3,50,000। তবে যাজকদের কিন্তু সর্বক্ষেত্রে সমান মূল্য ছিল না, সেখানেও স্থান ভেদে তাদের মধ্যে স্তর এবং তারতম্য ছিল। যেমন সাদা এবং কালো পোশাকধারী প্রধানত এই 2 শ্রেণীতে তাদেরকে বিভক্ত করা হতো। আর অভিজাতদেরকে সামরিক, নৌ, আমলা ইত্যাদি অভিধায় প্রধানত বিভক্ত করা হতো। গোষ্ঠীভুক্ত অভিজাতদের সংখ্যা ছিল 1,10,000 আর অন্যান্য অভিজাতদের সংখ্যা ছিল 2.5 লাখের মতো। শিক্ষার্থীরা, ফ্রান্সের বিপ্লব পূর্ব ফ্রান্সে কৃষকদের কিন্তু অবস্থা সব জায়গায় সমান ছিল না, স্তর ভেদেও কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল। যেমন কোথাও হয়তো স্বাধীন কৃষক ছিল, কেউ ক্ষুদ্র জমির মালিক ছিল, কেউ হয়তো বর্গা চাষি বা ক্ষেত মজুর ছিল, কেউ প্রজা ছিল। এই অবস্থা ছিল কৃষকদের বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে। তবে ফ্রান্সের পূর্বাঞ্চল এবং কিছুটা উত্তরাঞ্চলে কিন্তু প্রায় 10 লাখ কৃষক মেনোমর্টাবেল, বা যার অর্থ হচ্ছে মারা যাওয়ার পরে জমিটা কৃষককে হারাতে হতো। এই প্রথা প্রচলিত থাকার ফলে কি হয়েছে, উত্তরাধিকার ভিত্তিতে যে জমি হস্তান্তর করা এটা কিন্তু কৃষকদের পক্ষে সম্ভব হতো না। আবার প্রদেশের ইয়েতেও বিভিন্ন প্রদেশেও কিন্তু জমির মালিকানা বিভিন্ন রকম ছিল। যেমন কোথাও হয়তো 20%, কোথাও 70% জমির মালিক কৃষকরা ছিল। তবে শতকরা 35% জমির মালিক কৃষকরা ছিল। তবে ভয়ঙ্কর ব্যাপার যেটা হচ্ছে, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে সকল ধরনের করের বোঝা কিন্তু কৃষকদের বহন করা হতো। আর তখন একটি নির্দয় এবং জটিল করের প্রচলন ছিল, 3য় সম্প্রদায় পুরোটা বহন করত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা জানার চেষ্টা করব। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। 1789 সালের পূর্বে ফ্রান্সের লোক সংখ্যা ছিল 2,50,000। তার মধ্যে 2,10,000 কিন্তু কৃষিকাজের সঙ্গে জড়িত ছিল। আর ঠিক সেই সময় আবার ফ্রান্সের কিছু কিছু শহরে শিল্প উৎপাদন এবং বাণিজ্যের প্রসারের ফলে জনবসতি বাড়তে থাকে। যেমন বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের প্যারিসের লোক সংখ্যা ছিল 6 লাখ, লিওতে লোক সংখ্যা ছিল 1,35,000, মার্সেলের লোক সংখ্যা ছিল 90,000-এর মতো। ফ্রান্সের অর্থনীতিতে কিন্তু কৃষির ভূমিকা শিল্পের চেয়ে বেশি ছিল। 1789 সালে ফ্রান্সের
জাতীয় আয় লাভ করেছিল কৃষি থেকে 1826 মিলিয়ন লিব্রা, আর শিল্প থেকে লাভ করেছিল মাত্র 525 মিলিয়ন লিব্রা। তৎকালীন ফ্রান্সে কিন্তু দুই ধরনের কর প্রথা প্রচলিত ছিল, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ করকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছিল, যেমন 1 নম্বর হচ্ছে ইতে, 2 কাপিতাসীয়, 3 হচ্ছে ভাতীয়। ইতে কি? ইতে হচ্ছে মোট আয় থেকে প্রদেয় কর, আর কাপিতাসীয় হচ্ছে মাথা পিছু নয় বরং উৎপাদন ভিত্তিক প্রদেয় কর, আর ভাতিয়াম হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তির উপর প্রদেয় কর। আর পরোক্ষ কর 2 নম্বর হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ কর সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উপর আরোপ করা হয়েছিল। পরোক্ষ কর আবার 4 প্রকার, 1 হচ্ছে গ্যাবেল, 2 করভি, 3 হচ্ছে এড এবং 4 হচ্ছে বানালিতে। গ্যাবেলটা কি? গ্যাবেলটা হচ্ছে সেই কুখ্যাত লবণ কর, তোমরা হয়তো শুনে থাকবে। এটা নিয়ে বিশ্বব্যাপী এখনো অনেক সমালোচনা হয়ে থাকে। এই লবণ কর প্রদান করতে যে কৃষকদেরকে প্রায় নিঃস্ব হতে হয়েছিল, এবং ফ্রান্সে একটা আইন ছিল যে দুধের বাচ্চা থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী ব্যক্তিকেও নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট পরিমাণ লবণ কিন্তু ক্রয় করতে হতো, তবে স্থান ভেদে এরও কিন্তু তারতম্য ছিল। 2 নম্বরে আছে কি? করভি। করভি হচ্ছে শিক্ষার্থীরা, করভি হচ্ছে যে বাধ্যতামূলক বিনা পারিশ্রমিক শ্রম প্রদান করা, অর্থাৎ সামন্ত প্রভুর ব্যক্তিগত জমিতে সপ্তাহের কোনো একটা দিনে কৃষকদেরকে বিনা পারিশ্রমিকে শ্রম প্রদান করতে হতো। 3 নম্বরে আছে এড। এড হচ্ছে নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রীর উপর বাধ্যতামূলক কর। আর 4 নম্বর কর ছিল বানালিতে। বানালিতে হচ্ছে সামন্ত প্রভুর যে কৃষিজ যন্ত্রপাতি ছিল, কৃষকদেরকে বাধ্যতামূলক সেই কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে হতো। বিনিময়ে কি দিতে হতো? বিনিময়ে হচ্ছে তোমার উৎপাদিত ফসলের প্রায় 1/10 সামন্ত প্রভুকে দিতে হতো। এই ছিল বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। শিক্ষার্থীরা, আমরা এখন 3 নম্বরের রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চেষ্টা করব। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের রাজতন্ত্র স্বৈরতন্ত্রে পরিণত হয়েছিল। কিভাবে? রাজা কি করেছিল? যাজক এবং অভিজাতদের নিজের হাতে রেখে বাকি যে 96% লোক ছিল ফ্রান্সের, তাদের উপর নির্মম অত্যাচার করত। অপরদিকে যাজকরা রাজাকে দেবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দান করে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতে থাকলো। ফলে রাজার কিন্তু আর জবাবদিহিতার কোনো জায়গা ছিল না, বা কেউ তার জবাবদিহিতা নিত না। যেহেতু যাজক শ্রেণী সকল সুযোগ সুবিধা পাচ্ছে, অভিজাতরাও সকল সুবিধা পাচ্ছে, তৃতীয় সম্প্রদায় হচ্ছে সকল অত্যাচারের মূল কেন্দ্রবিন্দু। ওরাই সকল অত্যাচার সহ্য করবে এবং সকল কাজকর্ম, সকল কর প্রদান তৃতীয় সম্প্রদায়কে করতে হবে। ফলে রাজা কিন্তু রাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতায় অধিষ্ঠিত হলো। অপরদিকে চতুর্দশ লুইয়ের নাম শুনে থাকবে তোমরা। চতুর্দশ লুই কিন্তু রাজতন্ত্রকে সুসংগঠিত করার জন্য যথেষ্ট কাজ করেছেন এবং রাজতন্ত্রকে সুসংগঠিত করতে তিনি সক্ষম হয়েছিলেন, এবং তিনি কিন্তু ইতিহাসে বেশ আলোচিত একজন ব্যক্তি। রাষ্ট্রের আইন প্রণয়ন, প্রশাসনিক পরিচালনা, বিচার কাজ সকল কিছুর উপর রাজার একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। আর তাছাড়া যেহেতু সেনাবাহিনীর সর্বময় ক্ষমতা ছিল রাজার হাতে, বা সর্বময় কর্তা ছিলেন রাজা, সেহেতু রাষ্ট্রের শান্তি এবং যুদ্ধ রাজার উপরে কিন্তু নির্ভর করত। অপরদিকে পঞ্চদশ এবং ষোড়শ লুইও রাজতন্ত্রকে সুসংগঠিত করার জন্য ওনারা কিন্তু যথেষ্ট কাজ করেছেন। তবে এই সকল কারণে কিন্তু শেষের দিকে ফ্রান্সের আর্থ সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সংকট দেখা দিয়েছিল। কারণ কেন্দ্রীয় শাসন যেহেতু রাজার হাতে ছিল, ফলে স্থানীয় শাসন কিন্তু একদম বিলুপ্ত হয়ে গিয়েছিল। রাজপরিষদ এবং 6 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা কার্যকর ছিল। ফলে সর্বত্র স্বার্থপরতা, অমিতব্যয়িতা,
দুর্নীতি ইত্যাদির কারণে কিন্তু পুরাতন সমাজ ব্যবস্থার জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে ফ্রান্সের অর্থনীতি সংকটে পড়ে। তাছাড়া ষোড়শ লুইয়ের স্ত্রী রানী মারিয়া আতোয়াতা উনি কিন্তু প্রায় নতুন নতুন প্রাসাদের জন্য বায়না করতেন, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এই অপরদিকে আবার 1788 সালে ব্যাপক শস্যহানি ঘটে। প্রাকৃতিক দুর্যোগের ফলে যেহেতু শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ফলে ফ্রান্সের জনগণ কিন্তু অর্থনৈতিক সংকটে পড়ে যায়। আর এছাড়াও ফসল উৎপাদন হ্রাস, তারপরে পশুতে মরক লেগেছিল। এই সকল অবস্থার কারণে কৃষকদের আর্থিক যে মেরুদণ্ড ছিল, আর্থিক মেরুদণ্ড ভেঙে যায় এবং শহরগুলোতে কাজের জন্য বেকার লোকের ভিড় বাড়তে থাকে, ফলে বিক্ষোভও কিন্তু বাড়তে থাকে। এই বিক্ষোভ কিন্তু 1788 সালে যে অবস্থায় ছিল 1789 সালে 4-5 গুণ বেড়ে যায়। তার ফলে কি হলো, ফ্রান্স কিন্তু একটা সংঘর্ষের মুখোমুখি এসে দাঁড়ালো, যা আসলে অপরিহার্য ছিল, অনিবার্য ছিল। ফ্রান্সের দার্শনিক, সাহিত্যিক, কবি, লেখকগণ ফ্রান্সের সমাজে পরিবর্তন এবং নতুন বিপ্লবের চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য ফ্রান্সের জনগণকে তাদের লেখনের মাধ্যমে উজ্জীবিত করার চেষ্টা করতে থাকলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ ফ্রান্সের বিপ্লব পূর্ববর্তী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা জানার চেষ্টা করলাম এবং কিছুটা হয়তো বুঝতে পেরেছি, তাই না? তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা ফ্রান্সের যে বিপ্লব সংঘটিত হয়েছিল বা ফরাসি বিপ্লব হয়েছিল, সে বিপ্লবে দার্শনিকদের কি ভূমিকা ছিল সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা মনে হয় দার্শনিক ভলতেয়ারের নাম শুনেছ। ভলতেয়ার প্রকৃত নাম কিন্তু ফ্রাঁসোয়া মেরি আব্রুয়ে। তাকে আমরা মহামতি ভলতেয়ার হিসেবে জানি। তিনি এত সুদক্ষ ছিলেন এবং এত জ্ঞানী ছিলেন যে ভিক্টর হুগো তাকে তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তিনি মানুষের চেয়েও বেশি কিছু। কিন্তু ভলতেয়ার কিন্তু কবি, নাট্যকার, দার্শনিক, সাহিত্যিক, ইতিহাসবিদ, যে কোনো নামেই তাকে আমরা চিনতে পারি, জানতে পারি। আর ভলতেয়ারের লেখার বৈশিষ্ট্য ছিল তিনি গির্জা এবং রাজতন্ত্রকে এত কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন যে তা বিস্ময়কর ছিল। আর গির্জার অন্যায় সম্পর্কে তিনি যে কথা বলেছিলেন তাতে কিন্তু অনেকের তার ধর্ম সম্পর্কে প্রশ্ন উঠেছিল এবং তার সম্পর্কে সমালোচনা করা শুরু করেছিল। ভলতেয়ার মূলত যাজকদের ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি, অজ্ঞানতা, মূর্খতা এসব নিয়ে তিনি সমালোচনা করেছিলেন। ধর্মের বিরুদ্ধে তার কোনো মন্তব্য ছিল না। তার মতে ঈশ্বর আছে, তা না হলে তাকে বানাতে হতো। এটা প্রকৃতিকে দেখে বোঝা যায় বলে তিনি মন্তব্য করেছিলেন। তিনি কিন্তু রাজতন্ত্র নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। এর ফলে তাকে কি করতে হয়েছে, তাকে বেশ কয়েকবার কারাবাস করতে হয়েছিল এবং বাস্তব যুগে তিনি 2বার অবস্থান করেছিলেন। ভলতেয়ার কিছু গ্রন্থ রচনা করেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে ছিল কাঁদিব, 14 লুইয়ের শতাব্দী, জাতির আত্মার সারমর্ম, অধিবিদ্যা এবং দর্শন বিষয়ক গ্রন্থাবলী, এগুলো উল্লেখযোগ্য ছিল। ভলতেয়ার তার লেখনীর মাধ্যমে ফরাসি জনগণকে ধর্মবিশ্বাস এবং সমাজ সচেতন করতে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তারপরে আমরা জানব দার্শনিক চার্লস মন্তেস্কু সম্পর্কে। মন্তেস্কু কিন্তু একজন দার্শনিক ছিলেন। দর্শনবিদ্যায় পারদর্শী হয়েও তিনি সংবিধান এবং রাজনীতি নিয়ে যে গ্রন্থ রচনা করেছিলেন তা পাঠকদেরকে বেশ উজ্জীবিত করেছিল। তিনি ক্যাথলিক গির্জার তীব্র সমালোচনা করেছিলেন। তিনি ইংল্যান্ডের যে সংসদীয় ব্যবস্থা ছিল তার প্রশংসা করেন এবং
ফ্রান্সেও এই ব্যবস্থা প্রবর্তনের জন্য সুপারিশ করেছিলেন। তিনি সুনিয়ন্ত্রিত রাজতন্ত্রের পক্ষে তার মতামত প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ভলতেয়ারের মন্তেস্কুর উল্লেখযোগ্য গ্রন্থ ছিল দ্য স্পিরিট অব দ্য লস। এই গ্রন্থ তাকে যথেষ্ট স্বীকৃতি এনে দিয়েছিল। মাত্র 18 বছরে কিন্তু এর 22টি সংস্করণ বের হয়েছিল। 20 বছরের কঠোর পরিশ্রমে লেখা তার এই গ্রন্থ বিভিন্ন রাষ্ট্রের সংবিধানের চরিত্র, আইন, বিচার ইত্যাদি নিয়ে তিনি বিশ্লেষণ করেছিলেন। ভলতেয়ার তার লেখনীর মাধ্যমে ফ্রান্সের জনগণের একটা অংশকে ধর্মীয় বিশ্বাস এবং সামাজিকভাবে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দার্শনিক ঝাঁ-জাক রুসো সম্পর্কে জানার চেষ্টা করব। রুসো খুব বিখ্যাত একজন দার্শনিক, তোমরা সবাই তার নাম শুনে থাকবে। তিনি বিভিন্ন কারণে তিনি বিশ্ববাসীর কাছে আজও আলোচিত। রুসো কিন্তু জাতিতে ফরাসি ছিল, তবে তিনি 1712 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শিক্ষক, সচিব এবং সঙ্গীতের সমালোচক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে তিনি লেখক এবং দার্শনিক হিসেবে বেশি বিখ্যাত হয়েছিলেন। তার সমাজ দর্শন, সঙ্গীত, শিক্ষা, রাষ্ট্রতত্ত্ব, সাহিত্য, উদ্ভিদবিদ্যা ইত্যাদি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখেছিলেন। রুসো কিন্তু মানুষের অনুভূতিকে বুদ্ধির চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এই যে মানুষ সম্পর্কে রুসোর এই ধরনের চিন্তা ভাবনা, বিস্ময়কর চিন্তা ভাবনা সত্যি মানুষকে উজ্জীবিত করেছিল। রুসোই কিন্তু প্রথম বলেছিলেন যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু প্রকৃতি তাকে অবরুদ্ধ বা শৃঙ্খলিত করে রাখে। তার মতে আদিম সমাজে সাম্য ছিল, এই জন্য কিন্তু আদিম সমাজে অন্যায় এবং দুর্নীতি ছিল না। তার মতে কোনো মানুষের ততটা ধনী হওয়া উচিত না যতটা হলে সে অন্যকে ক্রয় করতে চায়, আবার কোনো মানুষের ততটা দরিদ্র হওয়া উচিত না যা হলে সে অন্যের কাছে নিজেকে বিক্রয় করতে চায়। এই যে সাম্য, মৈত্রী, এই ধরনের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু রুসো আশা করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ দ্য সোশিয়াল কন্ট্রাক্ট ডিসকোর্স অফ দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, এতে তিনি সমাজ এবং মানুষের জন্য রাষ্ট্রের কাছ থেকে সাম্য, মৈত্রী আকাঙ্ক্ষা করেছিলেন। এতেই কিন্তু বিপ্লবের মেজাজ ও সুর বেঁচে উঠেছিল। মূলত রুসোর লেখার মধ্যেই ফরাসি বিপ্লবের আগমনী বার্তা ছিল এবং যা অনিবার্যভাবেই দেখা দিয়েছিল এবং যা ঘটমানও ছিল এবং সেটা ঘটেছিল 1789 সালে। অর্থাৎ 1789 সালে কিন্তু ফরাসি বিপ্লব ঘটেছিল। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পেরেছি ফরাসি বিপ্লবে দার্শনিকদের কি ভূমিকা ছিল? তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা কিরূপ ছিল, পাশাপাশি ফরাসি বিপ্লবে দার্শনিকদের কি ভূমিকা ছিল। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সৎ এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে, তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবে। ভালো থেকো। আল্লাহ।